আশা করি সকলে ভালো আছিস। আজকে আমরা যে অংশটা নিয়ে আলোচনা করবো তোদের ভৌত বিজ্ঞানের, সেটা হচ্ছে চুম্বক। তো চুম্বক চ্যাপ্টার শুরু করার আগে আমরা আগের ভিডিওতে অর্থাৎ আলোর চ্যাপ্টারে একটা জায়গায় কয়েকজনের প্রবলেম ছিল, ডাউট ছিল প্রতিবিম্ব সংক্রান্ত ব্যাপারে। তো সেইটা আমি প্রথমে একটু আলোচনা করে নেবো, তারপর আমরা শুরু করব চুম্বক চ্যাপ্টারটা। তো আমাদের প্রতিবিম্ব সংক্রান্ত যে অংশটা আছে আরও চ্যাপ্টারে, সেটা আমাদের শুধুমাত্র সমতল দর্পণে প্রতিবিম্বটাই আছে আমাদের। ঠিক আছে, তো সেই অংশটা আমরা আলোচনা করবো একটুখানি, তারপর আমরা চুম্বক চ্যাপ্টারে যাব। আর প্রতিবিম্ব তো আমরা সমতল দর্পণে মানে প্রতিবিম্ব আমরা সকলেই দেখেছি। আয়নার সামনে আমরা যদি দাঁড়াই, বাড়িতে আমরা যদি আয়নার সামনে দাঁড়াই, তাহলে আমরা আমাদের যে সামনে আয়নাতে আমাদের নিজের যে ছবিটা দেখতে পাই, সেটি হচ্ছে প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে প্রতিবিম্ব যে সমতল দর্পণে যে প্রতিবিম্ব সৃষ্টি হলো, সেটা তার বৈশিষ্ট্য কী আমরা দেখি। আমরা যেমনভাবে দাঁড়াই, মানে প্রতিবিম্বটা ঠিক সেইভাবেই হবে, তাই তো? মানে এটা যদি সমতল দর্পণ হয়, একটা সমতল দর্পণ, আর এখানে যদি একটা বস্তু রাখি, এখানে একটা প্রতিবিম্ব দেখাবে ঠিক এইভাবেই। সেটা কখনোই কিন্তু এইরকমভাবে দেখাবে না। ঠিক আছে, কারণ সমতল দর্পণে যে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটা সমশীর্ষ হবে। এখানে যেভাবে তীর চিহ্ন থাকবে, এখানে সেভাবেই হবে। তাহলে সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের একটা বৈশিষ্ট্য হলো সমশীর্ষ হবে। এটা 1 নম্বর বৈশিষ্ট্য, সমশীর্ষ। 2 নম্বর বৈশিষ্ট্য কি, মানে বস্তু থেকে দর্পণে যে দূরত্ব হবে, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কিন্তু তাই হবে, অর্থাৎ সম দূরত্ব হবে। দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হবে। আমি যদি এখান থেকে আরও দূরত্বে এর বস্তুটাকে দূরে নিয়ে যাই, তাহলে প্রতিবিম্বটা কি সম দূরত্ব সরে যাবে। এখানে আমি যতটুকু সরালাম, এও কিন্তু ততটুকু, মানে বস্তুটাকে যতটুকু সরালাম, প্রতিবিম্ব কিন্তু ততটুকুই সরবে। অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছি এই দর্পণ থেকে বস্তুর দূরত্ব যা হবে, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি দর্পণ থেকে বস্তু ইকুয়াল টু দর্পণ টু প্রতিবিম্ব। দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয়। ঠিক আছে, আর কি আমরা দেখতে পাই? আর দেখতে পাই যে এর পার্শ্বীয় পরিবর্তন ঘটেছে, প্রতিবিম্বটার পার্শ্বীয় পরিবর্তন ঘটেছে। তো পার্শ্বীয় পরিবর্তন জিনিসটা কি, অর্থাৎ সাইডের চেঞ্জ হয়। ঠিক আছে, সাইডের চেঞ্জ হয়। আমি যদি আয়নার সামনে যদি দাঁড়াই, তাহলে আমার যে ডান দিক, সেটা আমার প্রতিবিম্বের যেন মনে হবে বাঁ দিক। আমি যদি ডান হাতটা তুলি, যেন মনে হবে প্রতিবিম্বটা বাম হাত তুলছি। আমি যদি বাম হাত তুলি, প্রতিবিম্বটা মনে হবে ডান হাত তুলছি। তাহলে এই যে মানে সাইড চেঞ্জ হচ্ছে, পাশের পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন। তাহলে পার্শ্বীয় পরিবর্তন কাদের ঘটবে? সব বস্তুরই কি পার্শ্বীয় পরিবর্তন ঘটে? সব বস্তুর কিন্তু পার্শ্বীয় পরিবর্তন ঘটে না। তাহলে কীরকম বস্তুর পার্শ্বীয় পরিবর্তন ঘটে? যারা অপ্রতিসম বস্তু, তাদের পার্শ্বীয় পরিবর্তন ঘটবে। যদি প্রতিসম বস্তু হয়, তাহলে কিন্তু তার পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না। তাহলে প্রতিসম আর অপ্রতিসম বস্তু বলতে কী বুঝি? তাহলে যদি দেখি যে কোনো একটা অক্ষর, আমরা যদি অক্ষর নিয়ে আলোচনা করি, যেমন দেখা যাক একটা অক্ষর এ, ইংরেজি হরফ এ অক্ষর। তাহলে এর সামনে যদি একটা আয়না আছে, এটা আয়না, এর সামনে একটা অক্ষর আছে। তাহলে এই আয়নাটার সঙ্গে সাপেক্ষে এইখানে এটা একটা, যদি একটা আমরা তল কল্পনা করি, এটা একটা তল কল্পনা করি, তাহলে দেখা যাচ্ছে এই অক্ষরটা দুটো সমানভাবে ভাগ হয়ে যাচ্ছে এই অক্ষ বরাবর। ঠিক আছে, এই অক্ষ বরাবর এটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে বলতে পারি যে এই অক্ষের সাপেক্ষে, বা আয়নার যে অক্ষ এর সঙ্গে সমান্তরালে অবশ্যই করতে হবে, আয়নার অক্ষের সাপেক্ষে এটা প্রতিসম বস্তু। তাহলে প্রতিসম বস্তু কিন্তু এই পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না। এটা কিন্তু আমরা এই দেখব। আবার যদি বিকে দেখি, বিকে যদি আমরা এইভাবে দেখি, তাহলে বিটা কিন্তু আয়নার সাপেক্ষে প্রতিসম নয়। ঠিক আছে, প্রতিসম আবার অক্ষের সাপেক্ষে, মানে বিভিন্ন অক্ষের সাপেক্ষে হতে পারে। এটা বিটা প্রতিসম হতে পারে, কিন্তু অন্য অক্ষের সাপেক্ষে। বিটাকে যদি আমি এইভাবে আয়নাটা রাখি, তাহলে কিন্তু সেটা প্রতিসম হতে পারে, কারণ এই অক্ষের সাপেক্ষে রাখলে তখন অক্ষটা হবে এইরকম, তখন দুটো ভাগে ভাগ হবে। কিন্তু
আমি বিকে যদি এইভাবে সামনে এইভাবে রাখি, তাহলে অক্ষটা হবে এইভাবে, অক্ষটা আমি আয়নার সঙ্গে সমান্তরালে টানবো। তাহলে অক্ষটাকে যদি সমান্তরালভাবে টানি, তাহলে বিটা দুটো সমানভাবে ভাগ হচ্ছে না, তাহলে বিটা হচ্ছে অপ্রতিসম বস্তু বা অক্ষর, আর এটা হচ্ছে প্রতিসম। এটা হচ্ছে প্রতিসম আর বিটা হচ্ছে অপ্রতিসম। তাহলে যেহেতু অপ্রতিসম বস্তু হয়, তাহলে এর কিন্তু পার্শ্ব পরিবর্তন ঘটবে। তাহলে এই বিটা আয়নার সামনে যে অংশটা আছে, এটা কিন্তু এই সামনের সেই অংশটাই থাকবে। এখানে বি এর যে যে অংশটা আছে আয়নার সামনে, এদিকেও কিন্তু প্রতিবিম্বেও কিন্তু সামনের দিকে সেই অংশটাই থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উল্টো একটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, অর্থাৎ সাইড মানে পাশে চেঞ্জ হচ্ছে। এইটাকে বলা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন। তাহলে সমতল দর্পণে যে প্রতিবিম্ব সৃষ্টি হলো, তার কিন্তু পার্শ্বীয় পরিবর্তন ঘটলো। কাদের না? অপ্রতিসম বস্তুর পার্শ্বীয় পরিবর্তন ঘটে। ঠিক আছে, প্রতিসম বস্তু কিন্তু পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না। তাহলে প্রতিসম আর অপ্রতিসম বস্তু বোঝা গেল আশা করি। এবার যে সমতল দর্পণে যে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে, কীভাবে হচ্ছে আমরা দেখে নেব। ধরা যাক এইটা একটা সমতল দর্পণ, ঠিক আছে, এইটার মসৃণ দিক, এইটা পিছন দিক, সমতল দর্পণের পিছন দিক। তাহলে এখানে যদি কোনো একটা বস্তু থাকে, এখানে ধরা যায় একটা বস্তু আছে, এখানে আমাদের চোখ আছে, এখানে আমাদের চোখ আছে, ঠিক আছে। তাহলে বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পৌঁছাবে, মানে আয়নাতে যখন দেখবো বস্তুটাকে, যখন আয়নায় দেখবো, ঠিক আছে, তখন বস্তুটা থেকে আয়না এলো, এসে আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে, ঠিক আছে। এইভাবে একাধিক আলোরশ্মি আসতে পারে, একাধিক আলোরশ্মি আসতে পারে, ঠিক আছে। এবার এই আলোরশ্মিগুলোকে যদি আমি পিছন দিকে বাড়াই, আলোরশ্মিগুলোকে যদি পিছন দিকে বাড়াই, ঠিক সরল রেখা বরাবর যদি বাড়াই, তাহলে দেখা যাবে একটা বিন্দুতে শেষ করেছে। তাহলে এইটি কিন্তু এর প্রতিবিম্ব। যদি এখানে একটা বস্তু রাখা, এরকম বস্তু রাখি, তাহলে একে কিন্তু প্রতিবিম্ব দেখাবে না, ঠিক আছে। তাহলে এইটি হচ্ছে সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব। এখান থেকে দেখতে পাচ্ছি, এখান থেকে এটা দর্পণ থেকে বস্তুর দূরত্ব যা, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব তাই। এটা প্রতিবিম্বের সঙ্গে বস্তু সমশীর্ষ, ঠিক আছে। আর আর একটা বৈশিষ্ট্য যেটা বললাম, যে অপ্রতিসম বস্তুর পার্শ্বীয় পরিবর্তন ঘটে, ঠিক আছে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পরবর্তী চ্যাপ্টার চুম্বক। চুম্বক নিয়ে আমরা আলোচনা করব। চুম্বক বা ম্যাগনেট সম্পর্কে আমরা সবাই জানি। বাড়িতে সবাই ছোটোখাটো বা বিভিন্ন ধরনের আমরা চুম্বক দেখে থাকি। বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে চুম্বক দেখে থাকি, টিভি, ফ্রিজ, রেডিও, এইসব বিভিন্ন লাউড স্পিকার যন্ত্রের মধ্যে আমরা চুম্বক দেখে থাকি, ঠিক আছে। তো সেই চুম্বক সম্পর্কে আমাদের একটা পরবর্তী চ্যাপ্টার, সেটা নিয়ে আমরা আলোচনা করব। চুম্বক প্রথমে আসি, চুম্বক কথাটা কীভাবে এলো, এই তো। চুম্বক হচ্ছে, চুম্বকের যে ইংরাজি নাম সেটা হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেট কথাটা এসেছে, ম্যাগনেট কথাটা এসেছে ম্যাগনেসিয়াম অঞ্চলে এক ধরনের পাথর পাওয়া যায়, ঠিক আছে। সেই পাথরটার নাম হচ্ছে ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট, ম্যাগনেটাইট, ঠিক আছে। এই ম্যাগনেটাইট আসলে লোহার একটা আকরিক, লোহার একটা আকরিক। এটা Fe3O4 ফেরোসোফেরিক অক্সাইড, এটি হচ্ছে ম্যাগনেটাইট, লোহার আকরিক Fe3O4 ফেরোসোফেরিক অক্সাইড। তো এই ম্যাগনেটাইট, এই পাথরটার কিন্তু একটা আকর্ষণ করার ক্ষমতা আছে, ঠিক আছে। তো এই ম্যাগনেটাইট বা ম্যাগনেসিয়া অঞ্চলে যে পাথরটা পাওয়া যায়, যে ম্যাগনেটাইট পাথরটা পাওয়া যায়, সেই ম্যাগনেটাইট থেকেই কিন্তু চুম্বকের বা ম্যাগনেট কথাটা এসেছে, ঠিক আছে।
এই ম্যাগনেট চুম্বকের আমরা জানি চুম্বকের ইংরেজি নাম হচ্ছে ম্যাগনেট। এই ম্যাগনেট কথাটা এসেছে আসলে ম্যাগনেটাইজ থেকে, ঠিক আছে। চুম্বকের যে ধর্মগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো, সেই ধর্মগুলো কি সেটা আমরা দেখি। তাহলে আমরা দু ধরনের সাধারণত চুম্বক দেখতে পাই, একটা প্রাকৃতিক চুম্বক, একটা হচ্ছে কৃত্রিম চুম্বক। তো প্রাকৃতিক চুম্বক সাধারণত আমরা সচরাচর চোখে দেখি না, কারণ এটা খনিজ পদার্থ, যেহেতু লোহার আকরিক, খনিজ মানে ওই খনিজ অঞ্চলেই পাওয়া যায়। আমরা যে সচরাচর যে চুম্বকগুলো দেখি সেগুলো হচ্ছে কৃত্রিম চুম্বক। ফ্রিজ, রেডিও, টিভি, লাউড স্পিকার বা কলিং বেল, যে ধরনের চুম্বক ব্যবহার করা সবই কিন্তু কৃত্রিম চুম্বক। বিভিন্ন আমাদের সুবিধার্থে বিভিন্ন ধরনের, বিভিন্ন শেপের, আকারে চুম্বক তৈরি করা হয়। তো এইগুলোকে হচ্ছে সবই কৃত্রিম চুম্বক। তো আমরা যদি এখন একটা দণ্ড চুম্বক নিয়ে, ধরা যাক একটা দণ্ড চুম্বক, যেটা দণ্ড চুম্বক হচ্ছে এরকম একটা ঘনকাকার চুম্বক, ঠিক আছে। এটা কৃত্রিম চুম্বক, অবশ্যই এরকম একটা চুম্বক। তো এটাকে যদি একটা সুতো বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়, সুতো বেঁধে ধরে যাক এটাকে সুতো বেঁধে ঝুলিয়ে দিলাম, তাহলে কী দেখবো, ঝুলিয়ে দিয়ে এটাকে আমরা ঘুরিয়ে দিলাম, যে কোনো দিকে ঘুরিয়ে দিলাম, এদিকে বা এদিকে এটাকে ঘুরিয়ে দিলাম, আর এটা ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে এক সময় এসে এটা স্থির হয়। স্থির হলে দেখা যাবে এটা আমাদের উত্তর দিক এবং দক্ষিণ দিকে মুখ করে আছে, একটা দিক উত্তর দিক এবং একটা দিক দক্ষিণ দিকে মুখ করে আছে। তো সেটা যেটা উত্তর দিক, মানে উত্তর দিকে মুখ করে আছে সেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, যেটা দক্ষিণ দিকে মুখ করে আছে সেটাকে আমরা এস বা সাউথ পোল দিয়ে প্রকাশ করি। তাহলে সর্বদাই কিন্তু দণ্ড চুম্বক একটা উত্তর দিক এবং অপরটা দক্ষিণ দিকে মুখ করে থাকবে। সেটা কেন করে সেটা আমরা পরে আলোচনা করব, কেন উত্তর দিকে এবং কেন দক্ষিণ দিকে মুখ করে থাকে, পূর্ব পশ্চিমে কেন করে না, সেটা আমরা পরে আলোচনা করছি। তাহলে চুম্বকের একটা ধর্ম গেল, সেটা হচ্ছে দিকদর্শী ধর্ম। মানে আমরা যখন নৌ কম্পাসে এই চুম্বক ব্যবহার করা হয়, তার কারণ হচ্ছে চুম্বকের দিকদর্শী ধর্ম আছে, মানে কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক, বা উত্তর দক্ষিণ নির্ণয় করতে পারলে আমরা বাকি পূর্ব পশ্চিম দিকগুলো নির্ণয় করতে পারবো। তাহলে দিক নির্ণয় করার জন্য চুম্বক আমরা ব্যবহার করে থাকি। তাহলে এটা গেল চুম্বকের দিকদর্শী ধর্ম। চুম্বকের কাছে যদি কোনো পদার্থ নিয়ে যাওয়া হয়, ধরা যাক এটা একটা দণ্ড চুম্বক, একটা এন একটা এস, দুটো মেরু। তাহলে এখানে ধরা যাক এখানে একটা পেরেক নিয়ে যাবো, লোহার পেরেক নিয়ে যাবো। তাহলে দেখা গেল একে টানছে, মানে লোহাটা চুম্বকটাকে নিজের দিকে টানছে, চুম্বকটা নিজের দিকে টানছে। তাহলে এটা যেহেতু এটা আকর্ষণ করছে, মানে এটা একটা আকর্ষণ ধর্ম আছে, এটা চুম্বকের আকর্ষণ ধর্ম আছে। তাহলে সবাইকে কি আকর্ষণ করে না, চুম্বক কিন্তু সবাইকে আকর্ষণ করে না। যাদেরকে আকর্ষণ করে, যে সকল পদার্থকে আকর্ষণ করে, তারা হচ্ছে চৌম্বক পদার্থ। তাহলে একে যেহেতু আকর্ষণ করছে, তাহলে এটাতে চৌম্বক পদার্থ, আর এটা চুম্বক। লোহা, নিকেল, কোবাল্ট এগুলোকে আকর্ষণ করে, তাই এটা চৌম্বক পদার্থ। লোহা, নিকেল, কোবাল্ট এগুলো হচ্ছে চৌম্বক পদার্থ, ঠিক আছে। তাহলে যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে তারা হচ্ছে চৌম্বক পদার্থ। আর যদি দেখা যায় এই যে প্লাস্টিক, কাঠ, এইগুলোকে কিন্তু চুম্বক আকর্ষণ করে না, তাহলে এইগুলো হচ্ছে অচৌম্বক পদার্থ। যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করতে পারে না তারা হচ্ছে অচৌম্বক পদার্থ। আর যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে বা যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় তারা হচ্ছে চৌম্বক পদার্থ। যেমন লোহা, নিকেল, কোবাল্ট এগুলো সবই চৌম্বক পদার্থ। কাঠ, ইট, কাঠ, তারপর প্লাস্টিক এগুলো কিন্তু অচৌম্বক পদার্থ। তাহলে চুম্বকের আর একটা ধর্ম বললাম আমরা, চুম্বকের আকর্ষণ ধর্ম বা আকর্ষণী ধর্ম। এটা চুম্বক, ধরা যাক এরকম একটা চুম্বক শলাকা, এরকম আকৃতি দেখতে, এরা স্ট্যান্ডের উপর থাকে, এটা কিন্তু ঘুরতে পারে, এটা ঘুরতে পারে, এটা স্ট্যান্ডের উপর এটা পাক খেতে পারে, ঠিক আছে। এটাকে বলা হয় চুম্বক শলাকা।
তো প্রতিটা চুম্বকেরই যেহেতু দুটো মেরু থাকে, উত্তর মেরু দক্ষিণ মেরু, এরও উত্তর মেরু দক্ষিণ মেরু আছে চুম্বক শলাকা। ঠিক আছে, এবার এই চুম্বক শলাকার একটা মেরুর দিকে যদি একটা দণ্ড চুম্বক নিয়ে যাওয়া হয়, তাহলে এখানে দণ্ড চুম্বক নিয়ে গেলাম, এই উত্তর মেরুটা এই উত্তর মেরুর কাছে নিয়ে গেলাম। এই দণ্ড চুম্বক, এটা দণ্ড চুম্বক, আর এটা চুম্বক শলাকা, এটা চুম্বক শলাকা, এটা হচ্ছে দণ্ড চুম্বক। ঠিক আছে, তাহলে এই দণ্ড চুম্বকের উত্তর মেরু আমি চুম্বক শলাকার উত্তর মেরুর কাছে নিয়ে গেলাম। কী দেখবো, দেখা যাবে যে এটা কিন্তু দূরে সরে যাচ্ছে, মানে এই চুম্বক শলাকাটা যেহেতু ঘুরতে পারে এটা এইভাবে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, তার মানে উত্তর মেরু অন্য উত্তর মেরুকে দেখা যাচ্ছে বিকর্ষণ করছে, মানে দূরে সরে দূরে ঠেলে দিচ্ছে। এই ধর্মটাকে বলা যায় চুম্বকের বিকর্ষণ ধর্ম। ঠিক আছে, কিন্তু যদি আমি এইভাবে এই উল্টো ঘটনাটা ঘটাই, মানে আমি এই দক্ষিণ মেরুটা চুম্বক শলাকার উত্তর মেরুর কাছে নিয়ে এলাম, দণ্ড চুম্বকের দক্ষিণ মেরু এস মেরুটা আমি এর উত্তর মেরুর কাছে নিয়ে এলাম, তাহলে কিন্তু দেখা যাবে যে এর দিকে সরে আসছে। ঠিক আছে, এই উত্তর মেরুটা এর দিকে সরে আসছে, অর্থাৎ আকর্ষণ করছে। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে বিপরীত মেরু, অর্থাৎ এই উত্তর মেরু একটা দক্ষিণ মেরু হলে তারা পরস্পরকে আকর্ষণ করে, আর সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। ঠিক আছে, তাহলে এই চুম্বকের বিকর্ষণ ধর্মও আছে। ঠিক আছে, তো আকর্ষণ ধর্ম যেমন আছে বিকর্ষণ ধর্মও আছে। তাহলে একটা চুম্বক চিনতে গেলে কোন ধর্মটা কাজে লাগাবো, একটা আকর্ষণ ধর্ম না বিকর্ষণ ধর্ম, কোন ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা সেই চুম্বকটাকে শনাক্ত করব সেটা আমরা দেখে নেব। ধরা যাক এটা একটা চুম্বক আর একটা চৌম্বক পদার্থ, দুটোকে একই দেখতে। ঠিক আছে, একটা চুম্বক আর একটা চৌম্বক পদার্থ, তাহলে কোনটা চুম্বক আর কোনটা চৌম্বক পদার্থ কীভাবে আমরা শনাক্ত করব, আকর্ষণের ধর্মের সাহায্যে না বিকর্ষণ ধর্মের সাহায্যে আমরা চুম্বককে শনাক্ত করব। ধরা যাক এটা চুম্বক। ঠিক আছে, এর অবশ্যই দুটো মেরু থাকবে, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু। এবার এই চুম্বকের কাছে আমি একটা ওপর একটা চুম্বক নিয়ে এলাম, আমি এই চুম্বকের কাছে আমি একটা ওপর, এটাও একটা চুম্বক নিয়ে এলাম। ঠিক আছে, ধরা যাক এটা আকর্ষণ করলো, ধরে নিচ্ছি এটা আকর্ষণ করলো। তাহলে আকর্ষণ করলো মানে কি, এইটা চুম্বক হতে পারে, আবার চৌম্বকও হতে, চৌম্বক পদার্থ হতে পারে, চৌম্বক পদার্থ হতে পারে। আমি এই পদার্থটা শনাক্ত করব, আমি চুম্বকের কাছে নিয়ে এসেছি এই পদার্থটাকে, ধরা গেল যে এই চুম্বকটা এই পদার্থটাকে আকর্ষণ করলো। তাহলে চুম্বকের সঙ্গে চুম্বকের তো আকর্ষণ হয়, বিপরীত মেরু হলে যদি এটা এন হয় তাহলে এটা যদি এস হয় তাহলে এটা আকর্ষণ করবে, এটা এস মেরু হলে এটা আকর্ষণ করবে। আবার একটা চুম্বক একটা চৌম্বক পদার্থকে সর্বদাই আকর্ষণ করে। ঠিক আছে, একটা চুম্বক কিন্তু লোহাকে সর্বদাই আকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে এই যে আকর্ষণের মাধ্যমে আমি মানে শনাক্ত করতে পারছি না এই পদার্থটা কি চুম্বক না চৌম্বক পদার্থ, কারণ এটা চুম্বকও হতে পারে আবার চৌম্বক পদার্থ হতে পারে। কারণ না কি, কারণ আকর্ষণ হতে পারে চুম্বকের যদি বিপরীত মেরু হয় তখন আকর্ষণ হতে পারে, আবার চুম্বকের সঙ্গে চুম্বকের সঙ্গে চৌম্বক পদার্থের কিন্তু সর্বদাই আকর্ষণ হয়। ঠিক আছে, তাহলে আকর্ষণের মাধ্যমে কিন্তু আমি এই পদার্থটাকে শনাক্ত করতে পারলাম না যে এটা চুম্বক না চৌম্বক পদার্থ। এবার ধরা যাক এটা একে ঠেলে দিলাম, বিকর্ষণ করলাম, এটা বিকর্ষণ করলাম, ঠেলে দিচ্ছি, দূরে সরিয়ে দিচ্ছি, একে ঠেলে দিচ্ছি। ঠিক আছে, তখন আমি কি মনে করি, তখন আমার কি সিদ্ধান্তে আসবো, এটা কখনোই চৌম্বক পদার্থ হতে পারে না, তাই তো, কারণ একটা চৌম্বক পদার্থকে কখনোই বিকর্ষণ করে না। বিকর্ষণ কার মধ্যে হয়, অবশ্যই দুটো চুম্বকের মধ্যে হয়, এবং কখন হবে না দুটো সমমেরু যদি হয়, তাহলে এটা যদি এন মেরু হয় এটা যদি এন মেরু হয়
তবেই কিন্তু বিকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে আগের যে পরীক্ষাটা করলাম আকর্ষণ করেছিল, তখন কিন্তু সেটা আকর্ষণের ফলে আমরা সেটা বুঝতে পারছিলাম না সেটা চুম্বক পদার্থ না চুম্বক। ঠিক আছে, এবার আমরা যদি বিকর্ষণ করে তাহলে অবশ্যই বুঝতে হবে সেটা অবশ্যই চুম্বক, কারণ চুম্বকের সঙ্গে অপর একটা চুম্বকের বিকর্ষণ হয় তখনই যখন দুটো সমমেরু কাছাকাছি আসে। ঠিক আছে, আর চুম্বকের সঙ্গে অপর একটা চৌম্বক পদার্থের কিন্তু কখনোই বিকর্ষণ হয় না। তাই আকর্ষণের চেয়ে কিন্তু বিকর্ষণই চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ আর কি। ঠিক আছে, তাহলে একটা মানে পদার্থকে শনাক্ত করতে গেলে মানে সেটা চুম্বক না চুম্বক পদার্থ অবশ্যই বিকর্ষণ মাধ্যমে আমাকে শনাক্ত করতে হবে। ঠিক আছে, এবার এটা একটা দণ্ডচুম্বক ধরে নিচ্ছি। মানে এদের দুটো মেরু আছে, মানে দুটো প্রান্ত, মেরু না প্রান্ত, দুটো প্রান্ত, এই প্রান্তের মধ্যবর্তী যে দৈর্ঘ্য সেটাকে বলা হয় চুম্বকের দৈর্ঘ্য বা চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। ঠিক আছে, আর চুম্বকের মেরুগুলো কিন্তু একদম প্রান্তে থাকে না, চুম্বকের মেরু থাকে কিছুটা ভিতর দিকে। এটাকে আমরা দুটো ডট দিয়ে প্রকাশ করতে পারি, কিছুটা ভিতর দিকে থাকে। তাহলে এই যে এন আর এস, এই যে সংযোজন সরলরেখা, এটাকে বলা হয় চুম্বক অক্ষ। ঠিক আছে, এই যে এন আর এস এই দুটো বলা হয় সংযোগ সরলরেখা বা দূরত্বকে বলা হচ্ছে, সংযোগ সরলরেখাটাকে বলা হচ্ছে চুম্বক অক্ষ, আর এই এই দূরত্বটাকে বলা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে চৌম্বক দৈর্ঘ্য আর চুম্বকের দৈর্ঘ্য দুটো কিন্তু আলাদা জিনিস। একটা মানে দুটো প্রান্তের যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে বলা হয় চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। আর দুটো মেরু যেহেতু একদম প্রান্তে থাকে না, কিছুটা ভিতর দিকে থাকে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু কিছুটা প্রান্তে থেকে কিছুটা ভিতর দিকে থাকে, তাহলে এই যে দুটো মেরুর যে মধ্যবর্তী দূরত্ব তাকে বলা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য। এখানটা একটা রিলেশন আমরা আসতে পারি, চৌম্বক দৈর্ঘ্য সমান চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি বলে দেয় যদি একটা চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 100 সেমি হলে তাহলে চুম্বক দৈর্ঘ্য কত হবে? চুম্বক দৈর্ঘ্য কত হবে? চুম্বক দৈর্ঘ্য হবে, এখান থেকে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করি আমরা পেতে পারি এই চুম্বক দৈর্ঘ্য সমান হচ্ছে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। জ্যামিতিক দৈর্ঘ্য 100 বলে দিয়েছে ইন্টু 0.86, অর্থাৎ 86 সেমি হবে এর চুম্বক দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে চুম্বক দৈর্ঘ্য জানতে গেলে আমাকে তার জ্যামিতিক দৈর্ঘ্য যদি জানতে পারি তাহলে তাকে 0.86 দিয়ে গুণ করলে আমরা চুম্বক দৈর্ঘ্য পেয়ে যাব। চৌম্বক দৈর্ঘ্য, চৌম্বক অক্ষ এবং চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য এই সংজ্ঞাগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আমরা এরপরে আমরা একটা ঘটনায় যাব যেটা আমরা সকলেই বাড়িতে করে থাকি। ধরা যাক এরকম একটা দণ্ডচুম্বক আছে, এই একটা এস একটা, এর নিচে আমি ধরে নিলাম একটা পয়সা, এবার বাড়িতে পড়ে থাকি, এর নিচে একটা পয়সা দিলাম। ঠিক আছে, তাহলে পয়সা তো আমরা জানি কোবাল্টের তৈরি বা নিকেলের তৈরি, তো সেই কারণে যেহেতু এটা চুম্বক পদার্থ তাই চুম্বক আকর্ষণ করবে, তাই এটা নিচে ঝুলে থাকবে। এবার এটার নিচে যদি আমরা একটা ছোটো পয়সা দিই তাহলে দেখা যাবে এটা নিচে ঝুলছে, আকর্ষণ করছে। এরপর আমি এখানে আরেকটা ছোটো দিলাম তখন দেখা যাবে আকর্ষণ করছে। এখানে একটা ছোটো পিন দিলাম দেখা যাবে এটা আকর্ষণ করছে। তাহলে এরকমভাবে কিছুটা মানে চুম্বক পদার্থ নিচে আকর্ষণ করার ক্ষমতা এসে যায়। ঠিক আছে, এরপর
মানে অসংখ্য বস্তু দিলে সেটা আকর্ষণ করতে পারবে না, কিছুটা তার ক্ষমতা অনুযায়ী সে আকর্ষণ করবে। কেউ যার যেমন ক্ষমতা, কেউ হয়তো একটা পয়সা আকর্ষণ করলো, কেউ হয়তো দুটো পয়সা আকর্ষণ করলো, মানে ক্ষমতা যত বেশি হবে সে তত বেশি কিন্তু আকর্ষণ করার ক্ষমতা হবে। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম না, এই যে পয়সাটা এই এই পয়সাটা যখন আকর্ষণ করলো, এটা তো চুম্বক নয়, এটা তো চুম্বক পদার্থ, তাহলে এ কী করে এখানে আকর্ষণ করলো? এই যে প্রথম পয়সাটা নিলাম, এটা তো চুম্বক ছিল না, এটা তো চৌম্বক পদার্থ, এটা নিকেল বা কোবাল্টের তৈরি। তাহলে এটা কী করে এই দ্বিতীয় পয়সাটাকে আকর্ষণ করলো আবার? তাহলে এইটাই হচ্ছে এই যে ধর্ম বা এই ঘটনাটাকে বলা হয় চুম্বক আবেশ। আবেশটা কি? আবেশটা হচ্ছে যখন একটা চৌম্বক, এটা ধরা যাক এটা চৌম্বক পদার্থ, চৌম্বক পদার্থ এর কাছে আমি একটা চুম্বক নিয়ে যাচ্ছি, একটা চুম্বক, ঠিক আছে। এই যে দুটো মেরু থাকে, এই না একটা এস একটা। চৌম্বক পদার্থের মধ্যে কিন্তু অসংখ্য মেরু থাকে, সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট শৃঙ্খলে সজ্জিত থাকে না, এলোমেলোভাবে সজ্জিত থাকে, ঠিক আছে। এবার যখন চুম্বক পদার্থের কাছে আমরা চুম্বক নিয়ে আসি, এবার যে কোনো মেরুকে, সেটা এন মেরুই হোক আর এস মেরুই হোক, যে কোনো একটা মেরুকে যদি চুম্বক পদার্থের কাছে নিয়ে আসে, তখন কিন্তু এই যে এখানে যে এগুলো ছিল, অসংখ্য কণাগুলো ছিল, সেগুলো একটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত হয়ে যায়। এখানে যে অসংখ্য কণাগুলো ছিল বা পরমাণুগুলো ছিল, সেগুলো একটা নির্দিষ্ট বিন্যাসে সজ্জিত হয়ে যায়, ঠিক আছে। তাহলে কীভাবে সজ্জিত হয়? এবার এখানে সে এই চুম্বকটা এর দিকে একটা মেরু সৃষ্টি করে নেয়। কী মেরু সৃষ্টি করবে? মানে এই চুম্বকের যে নিকটতম প্রান্ত, মানে কাছের যে প্রান্ত, সেখানে বিপরীত মেরু এবং দূরতম প্রান্তে সমমেরু সৃষ্টি করে। অর্থাৎ তাহলে এখানে কী হচ্ছে, যেহেতু এন মেরুটা আমি কাছে নিয়ে এসেছি, তাহলে এখানে এই যে নিকটবর্তী প্রান্ত, এখানে এস মেরু সৃষ্টি করবে, আর দূরতম প্রান্তে এখানে এন মেরু সৃষ্টি করবে, ঠিক আছে। তাহলে এখানে এই যে মেরুগুলো সজ্জিত, মানে কণাগুলো বা পরমাণুগুলো সজ্জিত একটা নির্দিষ্ট শৃঙ্খলে সজ্জিত হয়ে গেল, মানে সব এস মেরুগুলো একদিকে হয়ে গেল, সব এন মেরুগুলো একদিকে হয়ে গেল, ঠিক আছে। তাহলে এস মেরু, কাছের মেরু অবশ্যই চুম্বকের যে চুম্বক পদার্থের যে মেরুটা চুম্বকের কাছে, সেখানে এর বিপরীত মেরুটা, এখানে এন মেরু হলে এখানে এস মেরু হবে অবশ্যই। আর যদি আমি এখানে এস মেরু নিয়ে আসতাম, তাহলে এখানে এন মেরু সৃষ্টি হতো। তাহলে চুম্বক পদার্থের যে চুম্বকের যে প্রান্তটা কাছে আছে, সেখানে বিপরীত মেরু সৃষ্টি হবে, আর দূরতম প্রান্তে সমমেরু সৃষ্টি হবে। তাহলে এই ঘটনাটাকে বলা হয় চুম্বক আবেশ, ঠিক আছে। মানে এখানে একটা মেরু সৃষ্টি হলো, মানে চুম্বকটা এই চুম্বক পদার্থের মধ্যে একটা মেরু সৃষ্টি করে নিল, এটাকে বলা হচ্ছে চুম্বক আবেশ। তাহলে এখানে এই যে ঘটনাটা ঘটলো, এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে এখানে এস মেরু আর এখানে এন মেরু সৃষ্টি করে নিয়েছে, কাছের মেরুতে এস মেরু আর এখানে এন মেরু সৃষ্টি করেছে। আবার এখানে যেহেতু আর চুম্বক পদার্থে চুম্বকে পরিণত হয়ে গেছে, তারপর তখন আবার এর চুম্বক মানে ক্ষমতা বা আকর্ষণ ক্ষমতা চলে এসেছে, তখন এ আবার এর মধ্যে চুম্বক মানে মেরু সৃষ্টি করবে, নিকটতম প্রান্তের বিপরীত মেরু, দূরতম প্রান্তে সমমেরু। আবার এখানে দুটো মেরু সৃষ্টি করবে, আবার এখানেও দুটো মেরু সৃষ্টি করবে। এইভাবে মানে তার ক্ষমতা অনুযায়ী তাদের আকর্ষণ ধর্ম চলে আসে। তাহলে আগে সেখানে চুম্বকের মেরু সৃষ্টি হলো, তারপরে কিন্তু তার আকর্ষণ ধর্ম আসে। তাহলে এখান থেকে আমরা মানে সিদ্ধান্তে আসতে পারি, আগে কিন্তু আবেশ হয়, তারপর আকর্ষণ হয়। আগে তার মধ্যে আবেশ সৃষ্টি হলো, মানে মেরু সৃষ্টি করলো, তারপর তাকে একবার আকর্ষণ করে। তাহলে এখানে প্রথমে আগে এস মেরু সৃষ্টি করলো, ঠিক আছে, মানে বিপরীত মেরু সৃষ্টি করলো, তারপর এবার চুম্বক পদার্থটাকে চুম্বক এবার আকর্ষণ করবে, ঠিক আছে। আর এখান থেকে আমরা মানে সিদ্ধান্তে আসতে পারি, আগে আবেশ পরে আকর্ষণ, ঠিক আছে। তার মানে আকর্ষণের পূর্বে কিন্তু আবেশ হয়। এবার আমরা আসছি যে একটা দণ্ডচুম্বককে যদি সুতো বেঁধে ঝুলিয়ে দিই, তাহলে কেন সেই উত্তর মেরু এবং দক্ষিণ দিকে মেরু, দক্ষিণ মেরু মানে দক্ষিণ দিকেই কেন স্থির হয়ে যায়, কেন পূর্ব পশ্চিমে মুখ করে থাকে, ঠিক আছে। তাহলে এইটা জানতে গেলে আমরা যদি মানে ধরা যাক একটা ইস্পাত দণ্ড দীর্ঘদিন ধরে মাটিতে আমরা পুঁতে রেখেছি, মানে মাটির নিচে পুঁতে রেখেছি,
তাহলে দীর্ঘদিন পরে আমরা সেটাকে যদি তুলে দেখি, তাহলে দেখা যাবে না সেই ইস্পাত এটা বা লোহার দণ্ড, চৌম্বক পদার্থ আর কি, লোহার দণ্ড, এই লোহার দণ্ডটা কিন্তু কিছুদিন পরে যদি, মানে কিছুদিন না, বহুদিন পর তুলে দেখলে দেখা যাবে তার মধ্যে কিছুটা চুম্বকত্ব এসেছে, মানে কিছুটা ক্ষীণ একটা চুম্বকত্ব, মানে তার আকর্ষণ ক্ষমতা এসেছে। তাহলে মানে আমি যদি ভূপৃষ্ঠের মধ্যে পুঁতে রাখি, তাহলে তার মধ্যে একটা আকর্ষণ ধর্ম এসেছে। এই আকর্ষণ ধর্মটা কী করে এলো, মানে তার মধ্যে একটা চুম্বকত্বের সৃষ্টি হয়েছে। এটা কীভাবে এলো? তাহলে যদি দেখা যায় এখানে যে মানে যে দিকটা পৃথিবীর উত্তর দিকে মুখ করেছিল সেখানে উত্তর মেরু সৃষ্টি হয়েছে, এবং যেটা নিচের দিকে ছিল সেটা দক্ষিণ মেরু সৃষ্টি হয়েছে। যদি আমরা পরীক্ষা করে দেখি, তাহলে এটা দেখা যাবে না উত্তর দিকে যেটা মুখ করেছিল সেটা উত্তর মেরু সৃষ্টি হয়েছে, আর যেটা দক্ষিণ দিকের দিকে মানে নিচের দিকে মুখ করেছিল সেটা দক্ষিণ মেরু সৃষ্টি হয়েছে। আর এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে পৃথিবী একটা নিজেই বিশাল চুম্বক। ঠিক আছে, তাহলে পৃথিবী নিজেই চুম্বক হওয়ার জন্য কিন্তু ওই লোহা দণ্ডের মধ্যে চুম্বকত্ব এসে গেছে, মানে তার মধ্যে একটা আবেশ সৃষ্টি হয়েছে, ওর মধ্যে একটা চুম্বকত্ব সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এবার আমরা আসলে যেটা চুম্বকের উত্তর মেরু জানি, তাহলে কিন্তু সেটা চুম্বকের উত্তর মেরু নয়, প্রকৃতপক্ষে সেটা কিন্তু উত্তর মেরু নয়। কারণ আমরা তো জানি উত্তর মেরুকে বিকর্ষণ করে, তাই তো, মানে যদি সমমেরু হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে পৃথিবী যদি চুম্বকের যেটা আমরা উত্তর মেরু হিসাবে চিহ্নিত করছি, এই চুম্বকের যেটা উত্তর মেরু হিসাবে চিহ্নিত করছি, এটা চুম্বকের ধরা যাক এটা উত্তর মেরু হিসাবে চিহ্নিত করছি, দক্ষিণ মেরু হিসাবে চিহ্নিত করছি। এটা যদি চুম্বকের উত্তর মেরু হয়, তাহলে পৃথিবীর উত্তর মেরু তো এটা মানে কেন এই উত্তর দিকে মুখ করে থাকবে, তাহলে এটা বিকর্ষণ করতো, তাই নাকি? তাহলে আমরা জানি যেহেতু সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, তাই তো, তাহলে এটা কিন্তু প্রকৃতপক্ষে উত্তর মেরু নয়, এটাকে প্রকৃতপক্ষে বলা যায় উত্তর সন্ধানী মেরু, মানে পৃথিবীর উত্তর দিকটাকে সন্ধান করছে। তাই উত্তর মেরু না বলে এটাকে উত্তর সন্ধানী মেরু বলাই যুক্তিযুক্ত। আমরা সংক্ষেপে এটাকে উত্তর সন্ধানী মেরু না বলে উত্তর মেরু বলে থাকি। তাহলে এটা কিন্তু প্রকৃতপক্ষে উত্তর সন্ধানী মেরু, মানে উত্তর দিকটাকে সন্ধান করছে। একইভাবে এটা কিন্তু দক্ষিণ সন্ধানী মেরু, উত্তর সন্ধানী মেরু আর দক্ষিণ সন্ধানী মেরু। তাহলে চুম্বকের যেটা আমরা উত্তর মেরু বলে জানি সেটা কিন্তু প্রকৃতপক্ষে উত্তর সন্ধানী মেরু, আর দক্ষিণ মেরুটা সেটা কিন্তু দক্ষিণ সন্ধানী মেরু। ঠিক আছে, তাহলে আমরা এবার আমরা যেটা আসবো সেটা কৃত্রিম চুম্বকের তড়িৎ চুম্বক অংশটা আসবো। তড়িৎ চুম্বক আমরা বাড়িতে তৈরি করতে পারবো। ধরা যাক একটা লোহার দণ্ড, ইস্পাত দণ্ড, ঠিক আছে, তো এখানে কোনো চুম্বকের মানে এখনো পর্যন্ত চুম্বকত্ব হয়নি, কারণ আমরা লোহার দণ্ড বা নিকেল কোবাল্ট যেটাই বলি না কেন তার কিন্তু আকর্ষণ করার ক্ষমতা নেই। ঠিক আছে, তাকে বিভিন্ন পদ্ধতিতে তাকে চুম্বকে পরিণত করা হয়। ঠিক আছে, তাহলে এটা একটা চুম্বক পদার্থ, একটা চুম্বক, সেটা লোহাই হোক বা ইস্পাতই হোক, চুম্বক পদার্থ। এখানে যদি একটা অন্তরিত তার জড়ানো হয়, অন্তরিত বলতে তাহলে ওই যে আবরণ দেওয়া থাকে সেইরকম তার, একটা তার জড়ানো, তার জড়িয়ে এবার এটা ব্যাটারির সঙ্গে আমরা যোগ করব, ব্যাটারির সঙ্গে যোগ করব। এবার এর কাছে যদি কোনো চুম্বক শলাকা নিয়ে যাওয়া হয় এই চুম্বক দণ্ডটার কাছে, তাহলে দেখা যাবে সেটা আকর্ষণ বা বিকর্ষণ যেটা হচ্ছে। ঠিক আছে, তাহলে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে চুম্বক দণ্ডটা ছিল তার মধ্যে কিন্তু চুম্বক ধর্ম এসেছে। এই চুম্বক ধর্মটা কী করে এলো? এখানে যে তড়িৎটা পাঠানো, এখানে এই যে সলিনয়েড বা যেটা তড়িৎ মানে তার জড়িয়ে আমরা তাকে সলিনয়েডে পরিণত করেছি, যার ফলে এই তড়িৎ প্রবাহ পাঠানোর ফলে কিন্তু এই চুম্বক পদার্থটা চুম্বকে পরিণত হয়ে গেছে।
তাহলে এই চুম্বক পরিণত হওয়ার ফলে কিন্তু এর আকর্ষণ ধর্ম বা বিকর্ষণ ধর্ম এসেছে। এটা যদি উত্তর মেরু সৃষ্টি হয় তাহলে এখানে যদি উত্তর মেরু নিয়ে আসে তাহলে এটা বিকর্ষণ করবে, যদি এটা দক্ষিণ মেরু হয় এটা যদি আমি উত্তর মেরু নিয়ে আসি তাহলে সেটা আকর্ষণ করবে, সেটা মেরু হিসাবে আকর্ষণ বা বিকর্ষণ হবে। এবারে আমি যদি এটা ব্যাটারির মুখটা যদি পাল্টে দিই, মানে ধরা যাক এটা পজিটিভ মেরু নেগেটিভ মেরু ছিল, আমি ব্যাটারিটাকে উল্টে দিলাম, নেগেটিভ পজিটিভ করে দিলাম, তাহলে কিন্তু মেরু অবস্থানও উল্টে যাবে। মানে এটা যদি আগেতে যদি এন মেরু সৃষ্টি হয় এখন তাহলে এটা এস মেরু সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ব্যাটারির অভিমুখটা এই যে চুম্বকে কিন্তু অভিমুখটাও পাল্টে যাবে। এবার এই ধরনের চুম্বককে বলা হচ্ছে তড়িৎ চুম্বক, মানে তড়িৎ প্রবাহের সাহায্যে আমরা চুম্বকে পরিণত করলাম তাকে, এই ধরনের চুম্বককে বলা হচ্ছে তড়িৎ চুম্বক। অবশ্যই এখানে কেউ কারেন্টের সাহায্যে করবে না, অবশ্যই ব্যাটারি বা ডিসি কারেন্ট ব্যবহার করি, ব্যাটারি, এসিতে অবশ্যই কেউ হাত দিবে না। ঠিক আছে, এবার আমরা এর যে ক্ষমতাকে বিভিন্নভাবে বাড়াতে পারি। যদি এই পাক সংখ্যা বাড়াই, যত বেশি পাক দেবো তত কিন্তু তার চুম্বকত্ব বাড়বে। আবার এইখানে যে ব্যাটারিটা আছে, আমি যদি একটা জায়গায় দুটো ব্যাটারি বা তিনটে ব্যাটারি দিই তাহলে কিন্তু তার চুম্বক ক্ষমতা বাড়বে। তাহলে পাক সংখ্যা বাড়িয়ে বা তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে, ঠিক আছে, কোষের সংখ্যা বাড়িয়ে আমরা কিন্তু তার ক্ষমতা বাড়াতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কোশ্চেন আসতে পারে তড়িৎ চুম্বক পদার্থের ক্ষমতা বা চুম্বকত্ব কীভাবে বাড়াতে পারি। একটা হচ্ছে পাকে মানে তারের পাক সংখ্যা বাড়িয়ে, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে আমরা চুম্বকত্ব বাড়াতে পারি। ঠিক আছে, এবার চুম্বককে আমরা জানি হাতুড়িতে পেটালে বা এখানে যদি তাপের প্রভাব দেওয়া হয়, চুম্বককে যদি পোড়ানো হয় তাহলে কিন্তু চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। চুম্বকত্ব নষ্ট করা হয়, নষ্ট করার যে কীভাবে উপায়গুলো হচ্ছে, তাকে যদি আঘাত করা হয় তাহলে তার চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, বা তাকে যদি তাপ দেওয়া হয় তাহলে তার চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, বা দুটো চুম্বক যদি পরস্পর কাছাকাছি দীর্ঘদিন ধরে থাকে তাহলে তাদের মধ্যে মেরুর আবেশের ফলে তাদের চুম্বকত্ব নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে একটা চুম্বককে একটা ধরা যাক যে তাপমাত্রা তার চুম্বকত্ব নষ্ট হয়ে যায় তাকে বলা হয় কুড়ি বিন্দু। তাহলে কুড়ি বিন্দুটা কি না, যে তাপমাত্রায় চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয়ে যায় তাকে বলা হয় কুড়ি বিন্দু। সেটা বিভিন্ন চুম্বক পদার্থের বিভিন্ন রকম হয়, লোহা, নিকেল, কোবাল্ট বা ইস্পাত, সবার কিন্তু কুড়ি বিন্দুর মান আলাদা। ঠিক আছে, কুড়ি বিন্দুটা কি না, যে তাপমাত্রায় চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয়ে যায় তাকে বলা হচ্ছে, তাই সেই পদার্থটা কুড়ি বিন্দু। এবার চুম্বকের আমরা ব্যবহার বাড়িতে তো সবাই যতদূর জানি, আমরা যদি টিভি, রেডিও খুলি, ফ্রিজ খুলি তাহলে সেখানে দেখবো চুম্বক আছে। মানে যে কোনো স্পিকারই হোক না, লাউড স্পিকারই হোক না কেন, সেখানে কিন্তু অবশ্যই চুম্বক থাকবেই। টিভিতে স্পিকার আছে, রেডিওতে স্পিকার আছে, বা এমনি মাইক ফাইক যাই হোক না কেন, সেখানে যেখানেই লাউড স্পিকার হোক না কেন, আমাদের যে মোবাইল ফোন আছে সেখানেও কিন্তু চুম্বক আছে। যেখানে, কারণ এখানে স্পিকার যেখানে থাকবে সেখানে কিন্তু চুম্বক থাকবে। আমরা যে ইয়ারফোনগুলো ব্যবহার করি সেখানে যদি দুটো ইয়ারফোন কাছাকাছি নিয়ে আসি, দুটো ইয়ারফোনের যে এগুলো কর্ডগুলো, এই যে ইয়ারফোন যেগুলো হয়, ইয়ারফোন এই যে নবগুলো যদি কাছাকাছি নিয়ে আসি তাহলে দেখা যাবে এর মধ্যে বিকর্ষণ হচ্ছে বা আকর্ষণ হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু স্পিকার আছে এখানেও কিন্তু চুম্বক ব্যবহার করা হয়। কলিং বেলেও তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। যে আমরা এটিএম কার্ড ব্যবহার করি, এটিএম কার্ডেও কিন্তু ম্যাগনেট স্ট্রিপ ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপর কম্পিউটার হার্ড ডিস্ক, ওখানে কিন্তু চুম্বক ব্যবহার করা হয়। তো এইসব দিকে চুম্বকের প্রচলন বা ব্যবহার আছে। তাহলে চুম্বক চ্যাপ্টারটা এই পর্যন্তই। সবাই ভালো করে দেখবি, অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবি, আমি সলভ করার চেষ্টা করব। সকলে ভালো থাকিস, সুস্থ থাকিস।